জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে পলাতক স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ পাবে। তাই সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সংস্কারকে যেভাবে নির্বাচনের মুখোমুখি করা হচ্ছে সেটিও নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। কেতাবি সংস্কারের চেয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বেশি জরুরি বলে মনে করছেন তিনি। রহিম রুমনের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের মাটি ও মানুষের একটি মাত্র মানুষ। রোজা শুরু থেকে ইফতার মাহফিলের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রায় প্রতিদিনই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করছে রাজনৈতিক দলগুলো। সেই ধারাবাহিকতায় শুক্রবার দেশের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। কোনো অলীক ধারণা বা আবেগের বশবর্তী না হয়ে মানুষের রাজনৈতিক ও ধর্মীয় অধিকার সমুন্নত রেখে সংকট মোকাবেলায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শুধুমাত্র অনেক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। যে এখন যে সমস্যা, সেই সংকট, যে চ্যালেঞ্জ, এগুলোকে মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার। বর্তমানে সংস্কার ও নির্বাচনকে যেভাবে মুখোমুখি করা হচ্ছে সেটিকে নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। তিনি বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পলাতক স্বৈরাচার আবারও পুনর্বাসনের সুযোগ পায়। গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। এর আগে দক্ষিণখানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণের কাছে ক্ষমা চেয়ে এবং গণহত্যায় জড়িতদের বাদ দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরায় কোনো বাধা নেই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? রহিম রুমন, ৭১, ঢাকা। কিন্তু যারা টাকা পাচার। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে ইনকিলাব মঞ্চ, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ সাধারণ শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয় বায়তুল মোকাররমে। এ সময় আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার প্রতিবাদ জানায় তারা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন সংগঠন। বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা ছাত্র জনতা মেনে নিবে না। বাংলাদেশে সেই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাম নিয়ে এবং প্রতীক নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগকে ব্যাক করা যে পাইতারা চলছে, ছাত্র জনতা এটা কখনোই মেনে নিবে না। কোনো ধরনের যদি কিন্তু ছাড়া আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আছি। কেউ আওয়ামী
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেই লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা বলেন, কেউ ছাত্র জনতার বিপক্ষে গেলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা চলছে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি, সেই জায়গা যেটাই হোক, যেখান থেকে আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা করা হোক না কেন, সেইখান থেকে সেই সকল প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। বাংলাদেশের যে মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো, তাদের নীরবতা, আওয়ামী লীগ ইস্যুতে তারা এক একবার এক এক ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। এই দেশের ছাত্র জনতার বিরুদ্ধে যারা যাবে তাদের সবার পরিণতি ওই এক আওয়ামী লীগের মতোই হবে। এদিকে একই দাবিতে বাইতুল মোকাররমেও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবি জানান বক্তারা। জুলাই আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী 2 সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কোনো চেষ্টা শহীদ ছাত্র জনতার রক্তের সাথে বেইমানির শামিল বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে আশ্বস্ত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড পেজে ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবেই বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। আসিফ মাহমুদ লিখেছেন, নির্দিষ্ট সময় নির্বাচন হবে না এমন অনিশ্চয়তা ও শঙ্কার কথা কেউ কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে চেষ্টা করছেন। এমন প্রচেষ্টা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ এবং জানিয়েছেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবেই নয়, আন্তর্জাতিকভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত। গাজায় গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানানো হয়। এ সময় ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হবারও দাবি জানান তারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। নতুন করে মঙ্গলবার থেকে চালানো এই হত্যাযজ্ঞে মারা গেছে ৭০০-রও বেশি মানুষ, এদের বেশিরভাগই শিশু। বরাবরের মতো এবারও গাজার নিরপরাধ মানুষ হত্যার পরও নিশ্চুপ বিশ্ব। এর প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় বিভিন্ন ইসলামী সংগঠন। জুম্মার নামাজ শেষে সমাবেশে যোগ দেয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মুসল্লিরা। তারা জানান, পবিত্র রমজানেও গাজার মানুষের কোনো নিরাপত্তা নেই। সেহরির সময় বোমা হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে শিশুসহ নিরস্ত্র মানুষদের। এমন হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন তারা। বিভিন্ন দেশে তাদের কার্যক্রম এজেন্ডা বাস্তবায়ন করে আমরা সবাইকে বয়কট করতে চাই। ইসরায়েল যে বর্বরোচিত হামলা চালাচ্ছে ফিলিস্তিনে, বিশেষ করে গাজায়, এটা অবশ্যই ন্যাক্কারজনক। ইসরায়েলকে বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে রাজনৈতিক, সামগ্রিক এবং সামরিক নিষেধাজ্ঞা, ইসরায়েল দেশটা এই দেশ থেকে পৃথিবী থেকে মুছে দেওয়া হোক, এটা আমরা চাচ্ছি। ভারতে মসজিদ ভাঙ্গা সহ মুসলিমদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদও জানান তারা। আমাদের বাংলাদেশ থেকে ভারত শিক্ষা নেক, আমাদের দেশে এই পর্যন্ত কোনো ধরনের ধর্মীয় দাঙ্গা হয় নাই। সারা দুনিয়ার মুসলমান আমরা এক দেহে এক প্রাণ। যখন ভারত আক্রমণ হয় আমাদের এখানে ব্যথিত হয়। ইন্ডিয়াকে বলে দিতে চাই, তারাও যেন এই কোনো উস্কানিমূলক কথা না বলে। সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানাই। আরব লীগ সহ ওআইসি সহ মুসলিম কমিউনিটিগুলোকে, মুসলমানদের আন্তর্জাতিক সংগঠনগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা বিশ্ব মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিন।
জুম্মার নামাজের আগেই বাইতুল মোকাররম মসজিদের চারপাশে অবস্থান নেয় পুলিশ ও সেনা সদস্যরা। মসজিদে ঢোকার প্রতিটি প্রবেশপথে মুসল্লিদের তল্লাশি করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারাতেই বিক্ষোভ মিছিলে যোগ দেন মুসল্লিরা। এখানে আমরা নিরাপত্তার জন্য তাদের যারা বিক্ষোভ করবে, কর্মসূচি করবে, তাদের নিরাপত্তা এবং সাধারণ নাগরিক যারা এখানে মুসল্লিরা আছে বাইতুল মোকাররম মসজিদে আজকে পবিত্র জুমার দিনে নামাজ আদায় করতে এসেছিল, তাদের নিরাপত্তার জন্য আমরা এখানে মোতায়েন ছিলাম। এদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। মোহন ইসলাম, ৭১, ঢাকা। 20 বিলিয়ন ইউএস ডলারের দুর্লভ প্রত্নতাত্ত্বিক ম্যাগনেটিক কয়েন দাবি করে চোরাই তামার তার গলিয়ে তৈরি করা ধাতব মুদ্রা গছিয়ে দিয়েছে প্রতারক চক্র। বিনিময়ে নিয়েছে নগদ 1,20,00,000 টাকা এবং 50 লাখ টাকার আরও একটি চেক। আর এমন কয়েন তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম সহ এক প্রতারক চক্রের 4 সদস্যকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ম্যাগনেটিক কয়েন মিলছে কম দামে। জাপান যুক্তরাষ্ট্রে এগুলোর এক একটার দাম $20 বিলিয়ন। আইটি ব্যবসায়ী মিজানুর রহমানকে এমন লোভ দেখায় তার ভাড়াটিয়ার মেয়ে। দীর্ঘদিন এমন ব্যবসায় যুক্ত দাবি করে প্রতারক চক্রের একজনের সাথে দেখাও করিয়ে দেয় সে। ইফতেখার আহমেদ তখন ম্যাগনেটিক কয়েনের বাজার দর কিংবা ম্যাগনেটিক কয়েন যে অনেক দামি, এটা জাপান ইউএসএতে এটির অনেক দাম, এই বিষয় নিয়ে ডিটেল আলোচনা করে বাদীর সঙ্গে। কয়েনগুলো আসল বলে তাকে নিশ্চিত করে একই চক্রের আরেক ভুয়া কেমিস্ট। বাকি প্রতারকরা বিক্রেতা ও দালাল সেজে বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরির পর ভুক্তভোগী নগদ ও চেকে 1,70,00,000 টাকা দেন। কেমিস্ট আছে এদের মধ্যে আব্দুল হালিম, উনি হচ্ছে এটির দাম $20 বিলিয়ন বলেন। বাদী এই কয়েন ম্যাগনেটিক কয়েন যেটি, এই ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য তাৎক্ষণিক সেখানে 45 লক্ষ টাকা প্রদান করেন। পরেও বাদীর কাছ থেকে আরও 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে এর আগেও প্রতারণা সহ একাধিক মামলা আছে। বেশ কয়েকটি মামলা পেয়েছি এবং জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য পাচ্ছি যে তারা এরকম কর্মকাণ্ড আরো অনেক জায়গায় এর আগেও ঘটিয়েছে। অভিযানে নগদ টাকা ছাড়াও 10টি মোবাইল, 4টি কথিত ম্যাগনেটিক কয়েন ও 50 লক্ষ টাকার চেক জব্দ করেছে পুলিশ। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ। রমজান এবং ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজার এবং মার্কেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর মিরপুরের শাহ আলী বাজারে দাম বেশি রাখায় 3টি মুরগির দোকানে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে গরুর মাংস বিক্রির সময় বেশি মাত্রায় চর্বি এবং হাড় দেয়ায় একটি দোকানে জরিমানা করা হয়েছে 5,000 টাকা। পাশাপাশি সতর্ক করা হয়েছে বেশ কয়েকজন ব্যবসায়ীকে। নিবিড় সাহার প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর মিরপুরের শাহ আলী বাজার একদিনের ব্যবধানে সেখানকার সোনালী মুরগির দামের তালিকায় যুক্ত হয়েছে বাড়তি 20 থেকে 60 টাকা পর্যন্ত। পরে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালায় সেখানে। এ সময় ভোক্তা অধিকারের কর্মকর্তাদের প্রশ্নের মুখে একদিনের ব্যবধানে দাম বাড়ানোর কোনো সদুত্তর দিতে পারেনি ব্যবসায়ীরা। এ অপরাধে শাহ আলী বাজারের 3টি মুরগির দোকানে 60,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। জিজ্ঞেস করলাম যে দাম বাড়ানোর পিছনে কারণ কি, ক্রয় মূল্য বেশি হয়েছে, কিন্তু ক্রয়ের সপক্ষে তাদের কোনো ক্যাশ মেমো নেই। অর্থাৎ ইন্টেনশনালি এই ঈদকে কেন্দ্র করে মূলত তারা দামগুলো বাড়িয়ে দিয়েছে। তো সপক্ষে কোনো কাগজপত্র তারা দেখাতে পারছে না। এই অপরাধে আমরা 3টি প্রতিষ্ঠানকে ওখানে জরিমানা করা হয়েছে। পরে অভিযান চালানো হয় গরুর মাংসের দোকানেও। সেখানেও ভোক্তার হাতে ধরা পড়ে ব্যবসায়ীদের কারসাজি। পরিমাপ যন্ত্রে ঠিকঠাক মাপ না দেয়া ও মাংস দেখানোর অভিনব কায়দার জন্য সতর্ক করা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীকে। মাংসের সঙ্গে আগে থেকে মজুত করে রাখা চর্বি ও হাড় মিশিয়ে দেওয়ার দায়ে এক ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করা হয়। 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, আর অনেক প্রতিষ্ঠান আমরা এখানে ভিজিট করলাম। মাংসের দোকানে যেটি দেখলাম সেটি হচ্ছে যে ভোক্তাদের চোখের আড়ালে রেখে চর্বি এবং হাড়, যেটি ভোক্তা চাচ্ছেন না সেটি দিয়ে দিচ্ছেন। এই বিষয়গুলি আমাদের চোখে পড়লো। আর এছাড়া আমরা নিত্যপণ্যের যে বাজার দেখলাম
সেটি মোটামুটি সহনশীল রয়েছে। এটি যদি মানে এইভাবেই যদি থাকে তাহলে আমরা বলবো যে এবারের বাজারটি ভালো আছে। এদিন রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার, ফল বাজার ও বিপণী বিতানে অভিযান চালায় তারা। জানান, ঈদের আগ পর্যন্ত চলবে এই অভিযান। নিবিড় সাহা, ৭১, ঢাকা। এদিকে রোজার শুরু থেকেই ভোগাচ্ছে শসা আর লেবু। চালের বাজারে তেজে নাজেহাল ক্রেতা। আরেক দফা বেড়েছে এলাচের দাম। আমিষের বাজারে ব্রয়লার মুরগির কেজি প্রতি বেড়েছে 20 টাকা পর্যন্ত। বিস্তারিত ফয়সাল রয়্যালের প্রতিবেদনে। ইফতারে বেগুনির চাহিদায় পুরো রমজান মাস জুড়েই চড়া দামের মগ ডাল থেকে নামছে না বেগুন। এখনো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। রমজানের শুরুর দিকে এই দাম 180 টাকা পর্যন্ত উঠেছিল। এদিকে লেবু, শসা ভোগাচ্ছে রোজার প্রথম থেকেই। রাজধানীর বিভিন্ন বাজারে এই তিনটি সবজি বাদে অন্যান্য সবজির দাম অনেকটা আগের মতোই আছে, তবে নতুন সবজির দাম কিছুটা বাড়তি। ভালো টমেটো প্রতি কেজি 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে, যদিও নিম্নমানের টমেটো পাওয়া যাচ্ছে 10 টাকা কেজি দরে। প্রত্যেকটা সবজি দাম আগে থেকে 5 টাকা 10 টাকা করে বেশি রাখতেছে। কাঁচামরিচ ঠিক আছে, গত সপ্তাহে যে দাম কিনেছে এখন একই দামই আছে। অন্যান্য সবজি যেমন পটল নতুন উঠছে 80 টাকা 90 টাকা, এগুলো তো নতুন উঠলে সব দাম বাড়ে। আর আরও আমাদের কপাল খারাপ যে রোজা আসছে, যার জন্য রোজার সময় আমাদের পাইকারি সবারই হয়ে যায় যে সব জিনিসের দাম বাড়াবো। আমি বাংলাদেশ হলেও সব জিনিস মনে করি একটা বাড়লে বেড়া 5 টাকা। এখন বেগুনের তো এখন সিজন না জানছে, বেগুন তারপর দাম বাড়ছে, রমজান মাস হিসাবে দাম বাড়ছে। এদিকে শান্ত হয়নি চালের বাজার। গত সপ্তাহে কেজিতে 5 টাকা বেড়েছিল চালের দাম। এই সপ্তাহে দাম না বাড়লেও কমেনি। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং কোনো কাজেই আসছে না। চাউলের দামটা কমতেছে না, অন্যান্য কিন্তু জিনিসগুলোর দাম কম। ভালো মিনিকেট করলে 78-80 টাকা। না কই দেখতেছি না, এখন তো আবার ঈদ মৌসুমে গাড়ি ভাড়া বুড়া বেশি, বিভিন্ন কারণ দেখায় ভাড়া ওইভাবে হইতেছে আর কি। ঈদকে কেন্দ্র করে এখনই ব্রয়লারের দাম চড়া, তবে সোনালী আর কক মুরগির দাম রয়েছে আগের মতো। ফয়সাল রয়্যাল, ৭১, ঢাকা। ঈদ সামনে রেখে এবার একটু আগে ভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাস স্ট্যান্ড এবং কাউন্টার ঘুরে দেখা যায় ঈদের ভিড় এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন একটু আগে ভাগেই। আর এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ ওঠেনি। তবে ঈদের 2-1 দিন আগের টিকিটের বেলায় কিছুটা বেশি গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। নীলার কোলে আদরের বিড়াল মিনি। নীলার চোখে বাড়ি ফেরার উচ্ছ্বাস, আর মিনির চোখে যেন কিছুটা অজানা ভয়। ঈদের ছুটিতে সড়ক মহাসড়কে চিরচেনা দুর্ভোগ এড়াতে কিছুটা আগেভাগেই বাড়ির পথে নেমেছেন তারা। যেহেতু ছুটি পাওয়া গেছে, একদিনে দ্রুতই চলে যাচ্ছি বাবা মায়েদের সাথে বেশি সময় কাটানোর জন্য। রাজধানীর বাস স্ট্যান্ড, কাউন্টার ও রেল স্টেশনে এখনও ঈদের চাপ তৈরি হয়নি। কাউন্টারগুলো অনেকটাই ফাঁকা। ঈদের শেষ মুহূর্তে দুর্ভোগ এড়াতে চাকরিজীবীরা আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন পরিবারের সদস্যদের, যদিও তার নিজের যাত্রা হবে একদম শেষ মুহূর্তে। তখন ভিড় বেশি থাকবে দেখে একসাথে আর কি আমরা যাইনি, আগে পাঠিয়ে দিলাম। হাজবেন্ড পরে যাবে কারণ তার ছুটি হইতে সময় লাগবে। ওরা বাসায় চলে যাবে, পরে আমি ঈদের ছুটিতে 27 তারিখ যাবো আর কি। আমার অফিস আছে তো, আর ভিড় এড়ানোর জন্য আসলে একটু আগে ভাগে ওদের পাঠাচ্ছি। এখন পর্যন্ত ভাড়া আছে ঠিকঠাক, গুনতে হচ্ছে না অতিরিক্ত কিছু। তবে অগ্রিম টিকিটে খরচ বেড়েছে কিছুটা। কাউন্টারের কর্মীরা বলছেন 25 তারিখ থেকে দূরপাল্লার বাসের টিকিটে নেওয়া হচ্ছে শেষ স্টেশনের সমপরিমাণ ভাড়া। আর এসি বাসগুলোতে 300 থেকে 400 টাকা বেশি আদায় করা হচ্ছে। তাদের দাবি, এই ভাড়া নেওয়া হচ্ছে সরকার অনুমোদিত চার্ট অনুযায়ী। আমরা সরকার নির্ধারিত যে ভাড়াটা আমরা এটাই রাখছি। মানে যে গাড়িতেই যাবেন লাস্ট স্টপেজের ভাড়া এটা 25 তারিখের পর থেকে। হ্যাঁ 25 তারিখ থেকে, 24 তারিখ থেকে, এটা নয় 24 তারিখ থেকে লাস্ট স্টপেজ। যারা আগে থেকে সচেতন, যারা অগ্রিম টিকিট কেটেছে
এবং যারা একটু লোকালভাবে যাচ্ছে আর কি তাদের একটু আর কি ভাড়া বেশি দিয়ে গুনতে হচ্ছে, বেশি টাকা গুনতে হচ্ছে। যেহেতু আমি এখন আজকে 21 তারিখে যাচ্ছি, সো এখন ভাড়াটা নর্মালি আছে, বাট আপনি যদি 25 তারিখ থেকে দেখেন ইট গোজ আপ। বর্তমানে ভাড়া আগের মতোই আছে, এখনো ভাড়া বাড়ে নাই। বিআরটি অনুমোদিত ভাড়ার চার্জ ছাড়া 1 টাকা বেশি নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। বৃহস্পতিবার ছিল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। শেষ দিনে ঈদ ট্রেনের 72,000-এরও বেশি টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। মাইনুল মারুফ, 71, ঢাকা।